আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিষয় করেছে প্রদর্শত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, শেষ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী মুখ খুললেন ককরোচ জনতা পার্টি এবং ছাত্রদের আন্দোলনকে নিয়ে, এবং অবশ্যই সেই মুখ খুললেন তিনি এনডিএর বৈঠকে। এনডিএর বৈঠকে বলতে একদম এনডিএর একটা মঙ্গল মিলন উৎসব ছিল, এবং মঙ্গল মিলন কিসের আমরা জানি না, তবে সেখানে একদম খবরে ছাপা হয়েছে, সেখানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ছাত্রদের নিয়ে মুখ খুলেছেন, ছাত্রদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন, নিট পেপার লিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন। অর্থাৎ কোথাও গিয়ে এতদিন পর সরকার হয়তো একটু হলেও বুঝতে পারছে যে এই সমস্ত বিষয়টা যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না। তাহলে কি এবারে একদম ইস্তফা হবে ধর্মেন্দ্র প্রধানের, সেটাকে নিয়েও বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেরিয়ে আসছে যা খবর, আপনারা যা শুনতে চাইছেন তাই শোনাতে পারবো তেমন বলতে পারছি না, তবে এই ভিডিওতেই কিন্তু আপনাদেরকে জানাবো যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে এবং ককরোচ জনতা পার্টির বিভিন্ন ইস্যুগুলো নিয়ে, ককরোচ জনতা পার্টির বিভিন্ন দাবিগুলো নিয়ে তারা কিন্তু একটা বৈঠক করেছে, এবং সেটা একদম অমিত শাহ, নরেন্দ্র মোদী, নীতিন নবীন, জেপি নাড্ডা প্রত্যেকেই ছিলেন। সম্পূর্ণটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন প্রতিনিয়ত আপনারা ভালো আপনাদের কমেন্ট পাচ্ছি, কিন্তু সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করলে আমাদের রিচ আরো বাড়বে, এবং জয়েন বাটন ক্লিক করে কাইন্ডলি পেড মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। এই কথা দুটো বলে শুরু করছি। আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী একদম, আপনারা প্রাথমিকভাবে দেখুন, যখন এনডিএ এই মঙ্গল মিলন উৎসবে আসেন তখন তার একদম যে চেহারা, তার যে রীতিমতন চেহারার যে গ্লো, সেটা কিন্তু আজকে কোথাও ছিল না, এবং সেই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে নরেন্দ্র মোদী প্রত্যেকটা সময় ফিট ফাট থাকেন, প্রত্যেকটা সময় তার একদম চেহারা থেকে গ্লো তৈরি হয়। বিভিন্ন কথা তিনি বলেন সেটাকে নিয়ে যে আমি এত পরিমাণে গালাগাল খাই সেই জন্য আমার রীতিমতন গ্লো বাড়তে থাকে, এগুলো আমরা শুনতে পাই, কিন্তু আদপেই আজকে কিন্তু নরেন্দ্র মোদীর চেহারা সঠিক ছিল না, তার মুখ চোখের অবস্থা কিন্তু খুব একটা সঠিক ছিল না, থমথমে চেহারা ছিল। আমরা সেই ছবিটা আপনাদের দেখালাম। এবার আপনাদের বলি যে নরেন্দ্র মোদী তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে একদম সরাসরি নিজেদের আভ্যন্তরীণ যে বৈঠক, সংসদে তো নরেন্দ্র মোদী বক্তব্য রাখছেন না এই বিষয়ে, এবং এই নিট পেপার লিক ইস্যুটা, সেটাকে নিয়ে কোনোভাবে কোনো আলোচনাও হচ্ছে না। তো সেই জায়গাতে একদম এনডিএর বৈঠকে অন্তত তিনি যা বললেন, পেপার লিক ঘোর পাপ, ঘোর পাপ, পাপের সঙ্গে যুক্ত করলেন তিনি সম্পূর্ণ বিষয়টাকে। কোট আনকোট আমরা পড়ছি, পেপার লিক ঘোর পাপ, আমরা পাপীদের ছাড়িনি। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নরেন্দ্র মোদীকে করার মতন, যে প্রতি বছরই তো এই ধরনের পাপ হচ্ছে, কখনো নেট পরীক্ষার পেপার লিক হয়ে যাচ্ছে, কখনো নিট পরীক্ষার পেপার লিক হয়ে যাচ্ছে। 2024 সালে যে এডুকেশন মিনিস্টারের আমলে নিট পেপার লিক ইস্যুটা তৈরি হয়েছিল, সেই আগে এডুকেশন মিনিস্টারকে আপনি রেখে দিলেন, তাহলে পাপীদেরকে ছাড়িনি, সেই কথাটার বয়ানটাকে আমরা সত্যিই জানি না। তারপর নরেন্দ্র মোদী আরো বড় তার বয়ান দিচ্ছেন, তিনি বলছেন গড়বড় হওয়ার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি, তদন্ত করেছি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা কি বলুন তো, সময় সমস্ত কিছু মনে রাখে। যখন এই গড়বড়টা হলো, নিট পেপার লিক হয়ে গেল, তখনই কিন্তু পরীক্ষাটা সম্পূর্ণভাবে সেটাকে নিয়ে তদন্ত করা সেটা হয়নি। যখন বিষয়টা বাইরে বেরিয়ে এলো, একদম বাইরে সবার সামনে চলে এলো বিষয়টা, যে নিট পেপারের যে পরীক্ষা, সেটা পরীক্ষা হয়ে যাওয়ার পরবর্তীতে বাইরে এলো যে একদম পেপারটা ছড়িয়ে গিয়েছিল, আগে লিক হয়ে গিয়েছিল, তারপর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং আগে কিন্তু এই পেপারটা লিক হয়ে গিয়েছিল, সরকার চাইলে পারতো পরীক্ষাটা না নিতে প্রথমবারেই, সেটা তারা করেনি, পরীক্ষাটা নেওয়া হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল, এবং যার জন্যই ডিপ্রেশনে 20 জন ছাত্রছাত্রী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তার পরবর্তীতে নরেন্দ্র মোদী বলছেন 13 জন লোককে আমরা গ্রেফতার করে জেলে পাঠিয়েছি। কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন এখান থেকে বিভিন্ন মহল থেকে উঠে আসছে, এই পেপার লিক ইস্যুটা যে প্রাথমিক তৈরি হয়েছিল, প্রত্যেকটা জায়গা থেকে যেটা একদম বক্তব্য হচ্ছে যে যারা পড়াশোনা সঙ্গে যুক্ত রয়েছেন, এনটিএ এর সঙ্গে যুক্ত রয়েছেন, এনটিএ আধিকারিক, প্রাক্তন আধিকারিক, তারা বলছেন যে এনটিএ এর কোনো আধিকারিক যুক্ত না থাকলে, উচ্চ পদের কোনো আধিকারিক যুক্ত না থাকলে এটা হতে পারে না। কিন্তু এনটিএ এর কোনো আধিকারিক এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি, তাদের কারোর নাম এফআইআর এ আসেনি। নিচু তলার কিছু 13 জন মানুষজন, যাদের মাধ্যমে
টাকা ট্রান্সফার হয়েছিল পেপার লিক করার সময়, তাদেরকে শুধুমাত্র ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এটাই কি পাপীদের শাস্তি? আমরা জানি না। তবে অবশ্যই তার পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন, একবার আপনাদের পড়ে শোনাচ্ছি। ইমিডিয়েট আমরা পরীক্ষা করিয়েছি আর তার রেজাল্টও বেরিয়ে গেছে। একদম সত্যি কথাই, প্রত্যেকটা পরীক্ষা যা ভারতবর্ষে হয় সেগুলোর রেজাল্ট বেরোতে বেরোতে বহুদিন দেরি হয়, 2 বছর 3 বছর। একদম গালে হাত দিয়ে পরীক্ষার্থীরা বসে থাকেন। অন্তত এই পরীক্ষার রেজাল্ট যেটা রিনিট হলো, সেটা রেজাল্ট অন্তত তাড়াতাড়ি বেরিয়েছে, সেরকম একটা প্রেক্ষাপট তিনি বলছেন। ইমিডিয়েট আমরা পরীক্ষা করিয়েছি আর তার রেজাল্ট বেরিয়ে গিয়েছে। এই পেপার লিক নিয়ে রাজনীতি করা উচিত নয়। বাহ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এই পেপার লিক নিয়ে রাজনীতি কে করছিল? এই পেপার লিক ইস্যুটা নিয়ে রাহুল গান্ধীকে আমরা একটা কথাও কিন্তু বিভিন্ন জায়গায়, যে ককরোচ জনতা পার্টি, তাদের আন্দোলনে এসে একটা কথাও বলতে শুনিনি কখনো। প্রাথমিকভাবে রাহুল গান্ধী গতকাল যারা মার খেয়েছে ছাত্রছাত্রীরা রাস্তায়, তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হসপিটালে। সেই জায়গাটা প্রথম দেখলাম আমরা, যে রাহুল গান্ধী এই ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে গেলেন দেশের বিরোধী দল নেতা হিসেবে। তাহলে রাজনীতিটা সেখানে কে করছিল আমরা জানি না। তার পরবর্তীতে বক্তব্য, ছাত্রদের ভবিষ্যৎ আমরা খারাপ হতে দেব না, তার থেকেও গুরুত্বপূর্ণ, স্কিপ করে যাবেন না। তিনি বলছেন ছাত্রদের ব্যাপারে সরকার সংবেদনশীল। এই কথা শুনে তো সত্যি এই মুহূর্তে আমাদের কিছু ছবি মনে পড়ে যায়, এবং ছবিগুলো গত পরশুদিন থেকে 20শে জুলাই থেকে আমাদের চোখের সামনে শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, পুলিশ যেভাবে কাঁদানে গ্যাস চালিয়েছে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর, যাদের হাতে বই ছিল, কেউ কেউ সংবিধান নিয়ে এসেছিলেন, কেউ কেউ স্কুল ব্যাগ নিয়ে চলে এসেছিলেন, তারা তাদের প্রোটেস্টটা জানাতে এসেছিলেন। তাদের প্রতি সরকার সংবেদনশীল, দেশের প্রধানমন্ত্রী বলছেন। আর দেশের পুলিশ থেকে শুরু করে, সিআরপিএফ থেকে শুরু করে, এমনকি বেশ কিছু মানুষজন, তারা কারা আমরা কেউ জানি না, তারা সিভিল ড্রেসে ছিল, তেমন ভাবেই থেকে তারা হাওয়াই চটি পরে, কারোর কোন ব্যাচ নেই, কারোর কোনো ড্রেস নেই, তারাও পুলিশ সেজে একদম রীতিমতন মারতে শুরু করেছে ফেক পুলিশ হিসাবে। তাদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পেয়েছি সেই কথাগুলো উঠেছে। তো এই যে একদম লাস্ট কথাটা, যে ছাত্রদের ভবিষ্যৎ আমরা খারাপ হতে দেব না, এবং ছাত্রদের ব্যাপারে সরকার সংবেদনশীল। সংবেদনশীলতার নমুনা কি 1000-এর বেশি ছাত্রছাত্রী হসপিটালাইজড হয়ে গেল? আমরা সত্যি জানি না। এই বক্তব্য উঠে এসেছে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে, এনডিএর বৈঠক এবং সেটা মঙ্গল মিলন অনুষ্ঠান, সেখান থেকে উঠে আসছে এই বক্তব্য। তার পরবর্তীতে আপনাদেরকে জানাই, তিনি বলছেন রাজ্যগুলোকে কেন্দ্রের সাথে মিলিয়ে কাজ করতে হবে। আচ্ছা, কোন রাজ্যের ক্ষেত্রে এই কথা তিনি বলছেন? এটা কোন রাজ্যের কথা এই মুহূর্তে? বর্তমানে তো 22টা রাজ্য বিজেপি শাসিত রাজ্য, এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যই তো ডবল ইঞ্জিন, এবং ডবল ইঞ্জিন স্টেট, তাদেরকে আবার একসাথে মিলিত ভাবে কাজ করতে হবে। সত্যি আমরা জানি না এইটার কথাটার মানেটা কি। তার পরবর্তীতে তিনি বলছেন যে এই সামগ্রিক বিষয়টা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে। সরকার কি ভাবনা চিন্তা করছে আমরা সত্যি জানি না। তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব বললাম, যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেটাকে নিয়ে সরকার কিন্তু আলোচনা করেছে। কারণ ককরোচ জনতা পার্টি জেপি নাড্ডার সঙ্গে পরপর 2বার দেখা করবার পরে যে দাবিটা জানিয়েছিল, সেটাকে নিয়ে চর্চা হয়েছে, এবং সেই চর্চার মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এবং তার সঙ্গে নীতিন নবীন, তিনিও ছিলেন, যেহেতু বিজেপির রাষ্ট্রীয় প্রধান তিনি থাকছিলেন, এবং অবশ্যই রাজ্যসভার সাংসদও বটে। তো তারা সবাই মিলে কিন্তু ইস্তফার বিষয়টা সম্পূর্ণ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। ইস্তফা কোনো মতেই হবে না। ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথাবার্তা হয়েছে ঠিকই, কিন্তু ইস্তফা হবে না। তার কারণ সরকারের যেটা বক্তব্য, সরকারের পক্ষ থেকে যেটা বক্তব্য সূত্র মারফত উঠে আসছে, বিভিন্ন জায়গায় আমরা খবরটা পড়েওছি, যে সরকারের বক্তব্য অনুযায়ী যে আমরা যদি এইভাবে সবার বক্তব্য শুনে ছাত্রছাত্রীর যে কোনো দাবি মেনে হঠাৎ করে সবার ইস্তফা করিয়ে দিই, তাহলে সরকার তো ঠিক করবে যে সরকার কাকে মন্ত্রী রাখবে এবং সরকার কাকে মন্ত্রী রাখবে না, কখন কার ইস্তফা হবে, সেগুলো তো সরকার ঠিক করবে। সেগুলো কি মানুষের কথা শুনে হবে নাকি? সেটা কখনোই হবে না। তবে সরকার যেটা মেনে নিতে পারে, সেটা অবশ্যই একটা এই মিটিং থেকে উঠে এসেছে, যে মানুষের প্রাণ গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা সরকার মেনে নিতে পারে। তাই জন্য কম্পেনসেশন দেওয়ার যে বিষয়টা, 1 কোটি টাকা করে ককরোচ জনতা পার্টি দাবি জানিয়েছে তাদের রিটেন যে ডকুমেন্টস, সেটা কিন্তু মেনে নেওয়া হতে পারে সরকারের পক্ষ থেকে। এই বিষয়টাতে অন্তত একটু সহনশীলতা দেখানো হবে, তেমন একটা সিদ্ধান্তের কথা কিন্তু উঠে এসেছে। অর্থাৎ প্রত্যেকটা রাজ্য সরকারকে, প্রত্যেকটা রাজ্যের যারা মারা গিয়েছেন স্টুডেন্ট সুইসাইড করে, তাদেরকে কিন্তু ফ্যামিলিকে 1 কোটি টাকা করে
কম্পেনসেশন দেওয়া হতে পারে। এইটা কিন্তু সরকারের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যেটা, যন্তর মন্তরে কিন্তু এখনো ভিড় থামেনি, এখনো তাদের আন্দোলন চলছে। ককরোচ জনতা পার্টির দফা 1 দাবি 1 সেটাই ভিত্তিতেই কিন্তু তারা চলছে এবং তাদের বক্তব্য কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না নিয়ে আমরা যন্তর মন্তর থেকে সরবো না। ইতিমধ্যেই সোনাম ওয়াংচুক তাকে দিল্লি হাইকোর্টের নির্দেশে অন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আপনাদেরকে জানিয়েছি আমরা সেটা, এবং অবশ্যই সেটাকে ককরোচ জনতা পার্টি নিজেদের জয় বলেই দেখছে। কিন্তু সরকার কোনো মতেই এই মুহূর্তে কিন্তু ছাড়বে না, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানকে ছাড়বে না, তার শিক্ষা দপ্তর থেকে আপাতত অন্তত ছাড়বে না, যেহেতু সম্পূর্ণ তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে সরকার মাথা নোয়ালো। আমরা জানি না পরবর্তী ভবিষ্যৎ কি হবে, তবে অবশ্যই মঙ্গল মিলন অনুষ্ঠান, সেখানে নরেন্দ্র মোদী যা বক্তব্য রেখেছেন সেটা শুনে বেরিয়ে এসে কিন্তু চিরাগ পাসওয়ানের মতন যারা এমপি রয়েছেন তারা কিন্তু বেশ খানিকটা সুর নরম করেছেন। তারা বলছেন আমরা ছাত্রদের কথা ভাববো, ছাত্রদের কথা ভাবাই উচিত, যুব সমাজের কথা ভাবাই উচিত। এই বিষয়গুলো উঠে এসেছে এবং অবশ্যই এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে সরকার হয়তো কোথাও গিয়ে এই মুহূর্তে তাদের যে স্টাবার্ননেসটা দেখাচ্ছে সেটার ফলে পরবর্তীতে এই আন্দোলন কোন জায়গায় পৌঁছালো এবং কোন জায়গায় আরো পৌঁছাতে পারে আমরা সত্যিই জানি না। সোনাম ওয়াংচুক 24 দিন ধরে খাননি, ভারতবর্ষের একজন সায়েন্টিস্ট, ভারতবর্ষের একজন অ্যাক্টিভিস্ট, তিনি এডুকেশনিস্ট হিসাবে যেভাবে ভারতবর্ষকে নিয়ে গিয়েছিলেন আর সামনের দিকে সারা পৃথিবীর সামনে নাম করেছিলেন, সেই এডুকেশনিস্ট যখন 24 দিন ব্যাপী অনশন করছেন, সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের জায়গাটা ঠিক কোন জায়গায় দাঁড়াচ্ছে আমরা সত্যিই জানি না। আপনারা সামগ্রিক বিষয়টা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নরেন্দ্র মোদী অন্তত যদি এই কথাগুলো তার পরিচিত কোনো প্রেস মিডিয়ার সামনে এসে বলতেন, তার পছন্দের কোনো প্রেস মিডিয়ার সামনে এসে বলতেন, তবুও আমরা হয়তো খানিকটা আশ্বস্ত হতাম যে সরকার অন্তত এই বিষয়টা নিয়ে ভাবছে। অন্তত সূত্র মারফত যে খবর বেরিয়ে আসছে, যে খবর ছাপা হয়েছে যে মঙ্গল মিলন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এগুলো বলেছেন, সেগুলো নিয়ে আমাদের চর্চা করতে হতো না। আপনারা শুনে নিতেন দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে তার কি ভাবনা সম্পূর্ণটা সম্বন্ধে। আপনাদের সামনে পুরোটা রাখলাম। আপনারা আপনাদের দিল্লিতে শুরু হওয়া ককরোচ পার্টির ছাত্র আন্দোলন এবার আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেল। দেখুন, এই আন্দোলনকে কেন্দ্র করে প্রথম থেকে কিন্তু বিতর্ক চরম সীমায় পৌঁছে গেছে। এক শ্রেণী প্রথম থেকে দাবি করেছে এর পিছনে ডিপ স্টেটের ষড়যন্ত্র জড়িয়ে যাচ্ছে এবং সোনাম ওয়াংচুকের মতো এক মুখকে সামনে রেখে বাংলাদেশ ও নেপালে যেভাবে ছাত্র বিক্ষোভের মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল, একই কায়দায় ভারতবর্ষে বৃহত্তর প্লট তৈরি করা হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের পক্ষ থেকে। তবে সেসব বিতর্ক দূরে সরিয়ে রেখে আজকে বাংলাদেশের জামাত এই ককরোচ পার্টির ছাত্র আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করে ফেললো। মানে বিষয়টি ভারী অদ্ভুত একটা জায়গায় চলে যাচ্ছে। আমাদের দেশের ইন্টারনাল ইস্যুতে বাংলাদেশের জামাত অব্দি কমেন্ট করে বসছে, সেই নজির বর্তমান সময়ে যেটা এখন দেখা যাচ্ছে অতীতে কিন্তু দেখা যায়নি। বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের পর শেখ হাসিনা ভারতবর্ষে চলে আসেন, সেই আন্দোলনেও কিন্তু ভারত স্পিকটি নট ভূমিকা পালন করেছিল। অর্থাৎ ভারতের ডিপ্লোম্যাটিক স্তর থেকে ভারত কোনো রাষ্ট্রেরই ইন্টারনাল যে ইস্যু, সেই ইস্যু নিয়ে কিন্তু কমেন্ট করে না। কিন্তু পশ্চিমা বিশ্ব কাশ্মীরে 370 ধারার লোপ পাওয়া নিয়ে কমেন্ট করে, লাদাখ ইস্যুতে কমেন্ট করে, কৃষক আন্দোলন নিয়ে কমেন্ট করে, আর এবার বাংলাদেশের জামাত দিল্লি ছাত্র আন্দোলন নিয়ে কমেন্ট করে বসলো। এবং এই আন্দোলনটি আর শুধু ইন্টারনাল এক আন্দোলন হিসাবে থাকলো না, আন্তর্জাতিক স্তরের কাছে আন্দোলন যে পৌঁছে যাচ্ছে এবং এর পিছনে আন্তর্জাতিক বহু শক্তি শুধুমাত্র যে ঝাঁপিয়ে পড়েছে তা নয়, তারা এই আন্দোলনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। জামাত আজকে চিঠি দিয়ে কি বলেছে? জামাত অফিসিয়াল চিঠি, আপনারা দেখতে পাচ্ছেন যে চিঠিটি আমি আপনাদের দেখাচ্ছি, তা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সামনে চলে এসছে। জামাতের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে এবং উপরে দেখুন বাংলাদেশ জামাত ইসলামী সেন্ট্রাল অফিস ঢাকা বাংলাদেশ 21শে জুলাই 2026, অর্থাৎ কিছুক্ষণ আগে চিঠিটি তারা দিয়েছে। সেখানে তারা বিভিন্ন কথা লিখেছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হেডিংটা আপনারা দেখার চেষ্টা করুন। সেখানে তারা বলছে, টু দ্য ব্রেভ স্টুডেন্ট লিডিং দ্য অনগোয়িং মুভমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে ছাত্র আন্দোলনকে তারা ব্রেভ স্টুডেন্টদের দ্বারা আন্দোলন এটাকে করা হচ্ছে, সেরকম একটা আখ্যায়িত করা হচ্ছে। বাংলাদেশে ছাত্র আন্দোলন এরকম হয়েছিল, ভারতবর্ষ সেই আন্দোলন কিন্তু তৈরি হয়েছে। তা জামাত স্পষ্টত বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক স্তরকে, আমাদের বা অন্য কাউকে আর কিছু বলতে হচ্ছে না। সেখানে বলা হচ্ছে, অন বিহাফ অফ বাংলাদেশ জামাত ইসলামী we express our full and unconditional solidarity with the ongoing student
মুভমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশের জামাতে ইসলামের পক্ষ থেকে এই আন্দোলনকে আনকন্ডিশনালি সমর্থন যোগানো হচ্ছে। ইউর কারেজিয়াস স্ট্রাগল ফর জাস্টিস, এডুকেশন, রাইটস অ্যান্ড হিউম্যান ডিগনিটি হ্যাজ ডিপলি টাচ আওয়ার হার্টস অ্যান্ড ইন্সপায়ার্ড মিলিয়ন্স। অর্থাৎ তারা বলতে চেয়েছে যে যেভাবে আপনারা স্ট্রাগল করছেন সত্যের জন্য, এডুকেশনাল সিস্টেমের জন্য, নিজস্ব অধিকারের জন্য, সেটাকে বাংলাদেশের জামাত সমর্থন করছে শুধু নয়, আপনাদের আন্দোলন আমাদেরকেও ইন্সপায়ার করেছে, উদ্বুদ্ধ করেছে। The student movement in India has become a powerful symbol of resistance against oppression and a beacon of youth rights across the subcontinent. এবার বোঝার চেষ্টা করুন, এই কথাগুলোই কিন্তু আসলে টুইস্টিং কথাবার্তা। সেখানে তারা বলছে যে এই ছাত্র আন্দোলন শুধুমাত্র ভারতবর্ষের জন্য ইম্পর্টেন্ট নয়, উপমহাদেশীয় রাজনীতিতে এই ধরনের ছাত্র আন্দোলন অত্যন্ত শক্তিশালী একটি প্রতীক এগেনস্ট দ্য অপারেশন, অর্থাৎ দুর্নীতির বিপক্ষে, শাসকের বিপক্ষে এই ধরনের আন্দোলন উপমহাদেশেই একটা বিরল নজির তৈরি করছে, যা জামাত আজকে স্পষ্ট বলছে। ভারতবর্ষের ইন্টারনাল একটা ইস্যু, তা নিয়ে ছাত্র আন্দোলন হতেই পারে, আন্দোলন ঠিক না ভুল তা নিয়ে তর্ক বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, কিন্তু জামাতের মতো একটি আন্তর্জাতিক সংগঠন, তারা বাংলাদেশের রাজনৈতিক দল, শুধু সংগঠন নয় দল, তারা যখন এই ধরনের কমেন্ট করে স্পষ্ট হয়ে যায় বাইরে থেকে এই আন্দোলনকে কিন্তু কোনো না কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। অন্তত জামাতের এই কর্মকাণ্ডে তা কিন্তু পরিষ্কার। সেখানে তারা বলছে, উই স্ট্রংলি কন্ডেম এনি রিপ্রেশন, ভায়োলেন্স অর ইনজাস্টিস ফেসড বাই দ্য প্রোটেস্টিং স্টুডেন্ট। অর্থাৎ বলছেন যে সকল স্টুডেন্ট প্রোটেস্ট করছে তাদের বিপক্ষে যে অ্যাকশন নেওয়া হচ্ছে, জামাত তার তীব্র বিরোধিতা তারা করছে। বাংলাদেশে এই যে রাজনৈতিক দল জামাত, তারা যখন জাস্টিসের কথা বলে বিশেষ করে হাসি পায়। কেন হাসি পায়? এই জামাতের পক্ষ থেকে ইসকনের মতো একটি সংগঠনকে রয়ের দালাল বলা হয়েছিল, ভারতের দালাল বলা হয়েছিল। 1 বছরও হয়নি সেটা। এই জামাতের পক্ষ থেকে ভারতবর্ষের বিপক্ষে একাধিক নোংরা কথাবার্তা বলা হয়েছিল। আপনাদের মনে আছে, ভারতের ম্যাপ এরা পায়ের তলায় পাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। সে সময় তারা ভারতের কথা ভাবেনি। আজকে হঠাৎ করে ভারতের এডুকেশনাল সিস্টেম, ভারতের রাইটস, ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কথা বলছে এই জামাত। শুধু তাই নয়, জামাত কি করেছিল আপনারা তো সকলেই জানেন, দুর্গাপুজোর সময় মন্দিরে পেট্রোল বোমা ছুড়েছিল দুর্গা ঠাকুরকে লক্ষ্য করে। এমনকি চিন্ময় প্রভুর মতো এক সনাতনী হিন্দুকে দিনের পর দিন মিথ্যে অভিযোগে জেলখানায় বন্দির পিছনে কিন্তু জামাত আছে। এবং হিন্দুদের উপর বাংলাদেশে শেষ 1-1.5 বছরে যত আক্রমণ করা হয়েছে, যত নৃশংস অত্যাচার করা হয়েছে, তার 100% অবদান এই জামাতের। আমরা কি ভুলে যাব শেখ হাসিনা এদেশে চলে আসার পর কিভাবে পুলিশ পরিবারের উপর অত্যাচার করা হয়েছিল? পুলিশদের যেভাবে নোংরা ভাবে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, তারপরে জামাতের মুখে বাংলাদেশের সমাজ ব্যবস্থা নিয়ে কথাবার্তা কি মানায়? আজকে তারা জাস্টিসের কথা বলছে, অথচ তারা নৃশংসভাবে সে দেশের কয়েকশো নাগরিককে হত্যা করেছে শেষ 1 বছরে। তারা আজকে ভারতের সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলছে। আমি জানি না কোন ইন্টেনশনে তারা এই ধরনের কথাবার্তাগুলো বলছে। পরবর্তীকালে তারা লিখছে, ইন দ্য গ্লোরিয়াস হিস্ট্রি অফ ইসলামিক মুভমেন্ট। আমি জানি না এই মুভমেন্টটাকে ইসলামিক মুভমেন্ট তারা বলার চেষ্টা করছে নাকি। তারা বলছে, ইসলামিক মুভমেন্টের ইতিহাসে স্টুডেন্ট হ্যাভ অলওয়েজ বিন অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ দ্য স্ট্রাগল ফর দ্য ইউথ অ্যান্ড জাস্টিস। তারা বলছে ইসলামিক মুভমেন্টে সবসময় ছাত্ররা সত্য এবং জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউর ব্রেভ অ্যান্ড ডিটারমাইন্ড স্টেপ উইল বি রেকর্ডেড অ্যাজ এ সাইনিং চ্যাপ্টার ইন দ্য হিস্ট্রি ইনশাআল্লাহ। তারা বলছে ইনশাআল্লাহ এই ধরনের কর্মকাণ্ডগুলো ইতিহাসে স্থান পাবে। মানে অদ্ভুত একটা বিষয়, বাংলাদেশের জামাতের পক্ষ থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক স্তরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন নির্বাচন হয়েছিল, তখন এই জামাতের ভোটে যারা জেতে, তারা স্লোগানিং দিয়েছিল হিজাব হিজাব, অর্থাৎ ছাত্রীদের হিজাব পরে থাকতে হবে। তারা মুক্ত মনার বিরোধী, তারা মুক্ত চিন্তার বিরোধী, অথচ তারা আজকে ভারতবর্ষের সমাজ ব্যবস্থাতে এই ধরনের মুক্ত চিন্তার যারা দাবি করছে তাদের নাকি সমর্থন করছে, সেই দাবি তারা করছে। পরবর্তীকালে জামাত লিখেছে, মে আল্লাহ সুবহানাল্লাহ accept your sincere efforts, grant you success to your just demands, shower his mercy and protection upon all participating student and stating your unity। অর্থাৎ বলছে শক্তিশালীভাবে সমবেত হও,
তোমাদের জাস্টিস পাওয়া সময়ের অপেক্ষা, তোমাদের যে ডিমান্ড সেগুলোর জন্য লড়াই করো। উই স্ট্যান্ড ফার্মলি উইথ দ্য অনগোয়িং স্টুডেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া, কন্টিনিউ উইথ পিসফুল অ্যান্ড প্রিন্সিপালড রেজিস্ট্যান্ট, আল্লাহ ইজ উইথ দ্য পেশেন্স অ্যান্ড দ্য ট্রুথফুল। অর্থাৎ যারা ধৈর্য ধরে সত্যের প্রতিষ্ঠা করতে চায় তাদের প্রতি আল্লাহ সদয় থাকে। এবার এই ধরনের একটি ইস্যু, সেটা নিয়ে আমি আপনি কথা বলতেই পারি, ভারতীয়রা এটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারি, এই আন্দোলন ঠিক না ভুল সে বিষয় নিয়ে তর্ক বিতর্ক হোক। এই সরকার ভালোভাবে আন্দোলনকে ঠিক করে অ্যাকসেপ্ট করতে পারেনি কি পারেছে, অনেক কিছু কথাবার্তা হতে পারে। আজকে এই ভিডিওতে এই কথাবার্তার বিষয়বস্তু সেটা নয়। আন্তর্জাতিক খবর এই চ্যানেলে আমি করি, কিন্তু আন্তর্জাতিক স্তরের দিক থেকে যদি খবরটি ভাবেন তাহলে দেখবেন জামাতে পোনার এই ধরনের নিদর্শন যদি ভারতের সমাজ ব্যবস্থায় ঢুকে যায় তাহলে ভারতের ভবিষ্যৎ কিন্তু সমস্যায় পড়বে। আর সবচেয়ে বড় কথা, ভারতের ইন্টারনাল ইস্যু নিয়ে জামাতের কথা বলার অধিকারটা কে দিয়েছে? ভারতের অবিলম্বে এই বিষয়ে একটি বিবৃতি জারি করা উচিত, পরিষ্কার বলা উচিত জামাতকে কেন জামাত এই ধরনের কথাবার্তাগুলো বলবে। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে এই জামাতিরা পাকিস্তানকে সমর্থন করেছিল। সেই পাকিস্তানের সেনারা নিরীহ হিন্দু এবং মুসলিম উভয়ই বাংলাদেশের নারীদের দিনের পর দিন অত্যাচার করেছিল সেই যুদ্ধ বিধ্বস্ত সময়। সেই জামাতিরা ছিল এই পাকিস্তানের পৃষ্ঠপোষক। আজকে জামাতিরা ভারতের সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছে, শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলছে। তাদের অধিকার তো নেই, তাদের মুখে এসব কথা মানায়ও না। ভারতের অবিলম্বে আন্তর্জাতিক স্তরে প্রোটেস্ট লঞ্চ করা উচিত, কারণ ভারতের ইন্টারনাল ইস্যুতে কথা বলার অধিকার কোনো আন্তর্জাতিক শক্তির কাছে নেই, জামাতের কাছে তো নেই। কেন করছে জামাত? কেউ কি কিছু বুঝতে পারছে না? আমি জানি না। কথা বললে বিতর্ক বাড়ে। আমি চাই এই পুরো বিষয়টি ভারত সরকার অবিলম্বে কড়া হাতে দমন করুক। এই জামাতিদের শাস্তি পেতে হবে এই ধরনের কমেন্টের জন্য। বাইরে থেকে ভারতকে অখণ্ড বিভক্ত করার চেষ্টা, অখণ্ডতাকে রক্ষা না করার জন্য উস্কানি দেওয়া, তা কিন্তু অপরাধ। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।